হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু একাডেমিক পাঠশালা 360। আজকে আমরা নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এক্সাম স্পেশাল জিকে প্র্যাকটিস সেট। তোমরা যারা পঞ্চায়েত, পুলিশ যেমন ডব্লিউবিপি, কেপি, ডব্লিউবিপি এসআই, ডব্লিউবিসিএস এবং মিসলেনিয়াসের মতো এক্সামের প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই সেটটা একটা মক টেস্টের মতো কাজ করবে। আমি প্রতিটা প্রশ্ন বলার পর তোমরা নিজেরা আগে উত্তর দেওয়ার চেষ্টা করবে, আর ভিডিওর শেষে তোমাদের মোট স্কোর কত হলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে। চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্র্যাকটিস ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন বলা আছে, কোন সংশোধনী আইনের মাধ্যমে ভারতে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? প্রতিটা প্রশ্ন নিজেরা চেষ্টা করো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো এবং পরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। তাহলে কোনটা উত্তর হয়ে যাবে? কোন সংশোধনী আইনের মাধ্যমে ভারতের ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? বলো, চেষ্টা করো। কোনটা হয়ে যাবে? অপশন নাম্বার সি হয়ে যাবে। কত হয়ে যাবে? অপশন নাম্বার সি হয়ে যাবে, 61তম সংশোধনী আইনের মাধ্যমে, 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, প্রশ্নটা কোন সালে এসছে সালটা এখানে উল্লেখ করিনি আমি, কিন্তু এই প্রশ্নগুলো এই এক্সামগুলোতে এসছে। তোমরা প্রতিটা প্রশ্নই সিলেক্টিভ টাইপের কোশ্চেন নেওয়া হয়েছে। ঠিক আছে, প্রশ্নগুলোর দেখো আর প্রশ্নগুলোর মান বিচার করো নিজেরাই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে দেখো, 1989 সালে কার্যকর হওয়া 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের আর্টিকেল 326, এটা মনে রাখবে, 326 সংশোধন করে ভোটের বয়স কমানো হয়। তাহলে আর্টিকেল নাম্বারটাও মনে রাখবে, আর্টিকেল নাম্বার 326। ঠিক আছে, যেখানে আগে কত ছিল? আগে বয়স 21 বছরে মানুষ ভোট দিত, আর এখন সেটা কমিয়ে কত করা হয়েছে? 18 বছর করা হয়েছে। যদি বলে কোন আর্টিকেল সেটা ছিল বা ধারাতে ছিল, তাহলে 326 হয়ে যাবে ধারা। আর কোন সংবিধান সংশোধন, তাহলে 61তম সংবিধান সংশোধন। যদি বলে কত সালে হয়েছিল, কার্যকর করা হয়েছিল, 1989 সালে। এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা করে কোশ্চেন হবে। ঠিক আছে, এইটাও প্রশ্ন আসতে পারে যে তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? রাজীব গান্ধী আমাদের প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, আর এটাও আরেকটা প্রশ্ন আসতে পারে, সর্বকনিষ্ঠ ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? হয়ে যাবে রাজীব গান্ধী। ঠিক আছে, দেখো এই স্লাইড থেকে কতগুলো প্রশ্ন চলে এসছে। নেক্সট, 1929 সালের ভারতীয় জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক লাহোর অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ডব্লিউবিসিএস প্রিলিমসে এসছে, ডব্লিউবিপিএসসি তে এসছে, মিসলেনিয়াসে এসছে। প্রতিটা প্রশ্ন এসছে। আমি সালটা দিইনি কারণ তাহলে আরো বড় হয়ে যেত। দেখো, প্রতিটা প্রশ্ন যেখানে যেখানে এসছে প্রিভিয়াস ইয়ার আমি কালেক্ট করে এনেছি এবং নিজেরা প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন এনেছি। তাহলে 1929 সালে প্রশ্ন এখান থেকে আসতে পারে, লাহোর অধিবেশন, কংগ্রেসের লাহোর অধিবেশন কত সালে হয়েছে? প্রথম, এইটা হয়ে যাবে প্রথম কোশ্চেন। দেখো, প্রশ্নের মধ্যেই প্রশ্ন লুকিয়ে আছে। 1929 সালে লাহোর অধিবেশন হয়েছে। তাহলে এরপরে আসবে সভাপতিত্ব কে করেন? কি হয়ে যাবে উত্তর? বলো, চেষ্টা করো, নিজেরা চেষ্টা চালাও। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বোস, মতিলাল নেহরু। কোনটা হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরু। তাহলে 1929 সালে যে লাহোর অধিবেশন হয়, সেখানে কংগ্রেসের হয়ে সভাপতিত্ব কে করেছিলেন? জওহরলাল নেহরু। কোথায় হয়েছিলেন? লাহোরে। কত সালে হয়েছিল? 1929 সালে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, এই অধিবেশনে প্রথমবার কংগ্রেসের মঞ্চ থেকে পূর্ণ স্বরাজ দাবি করা হয়। দেখো, বা সম্পূর্ণ স্বাধীনতা, পূর্ণ স্বরাজ মানে সম্পূর্ণ স্বাধীনতা দাবি গৃহীত হয়। তাহলে এটা প্রশ্ন আসে, দেখবে অনেক প্রশ্নে তোমরা এটা দেখবে যে পূর্ণ স্বরাজ কোন অধিবেশনে করা হয়েছিল? তাহলে কত? লাহোর অধিবেশনে। কত সালে হয়েছিল? 1929 সালে। সভাপতিত্ব কে করেছেন? জওহরলাল নেহরু। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এক একটা কোশ্চেন হিসাবে আসতে পারে। এরপর দেখো, এর ওপর ভিত্তি করেই 26শে জানুয়ারি 1930 তারিখে প্রথম প্রতীকী স্বাধীনতা দিবস পালন করা হয়। এখানটা থেকেও একটা কোশ্চেন আসে, তোমরা দেখবে যে আমরা প্রথম স্বাধীনতা দিবস কবে পালন করি? অপশন হয়ে যাবে 1930 সালে। প্রথম স্বাধীনতা দিবস
পালন করি, কিন্তু দেশ তো স্বাধীন হয়েছিল 1947 সালে, তাই তো? কিন্তু প্রথম স্বাধীনতা দিবস পালন করি আমরা 1930 সালে, 1930 সালে পালন করি। ঠিক আছে, প্রতিটা দেখো পয়েন্ট কোশ্চেন হিসাবে আসতে পারে, প্রতিটা পয়েন্ট তোমরা যেগুলো এক্সট্রা ডিটেলস আমি বলছি সেই এক্সট্রা ডিটেলস গুলো ভালো করে নোট করো। ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসতে পারে, এবং যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেগুলোই আমি কিন্তু প্রত্যেকটা স্লাইডে তুলেছি। ক্লাসটা দেখবে, লাস্টে কমেন্ট করে জানাবে নিজেরা কত পেয়েছো সেটাও জানাবে, এবং ক্লাসটা কেমন লাগলো, এই ধরনের ক্লাস কি তোমরা আরো চাও কি চাও না সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও। নেক্সট, সূর্যের শক্তির মূল উৎস কি? সূর্যের যে এত পাওয়ার, এত তেজ, এত শক্তি, এর মূল উৎসটা কি? নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয় বিভাজন, নিউক্লিয়ার নিউক্লিয়ার ফিশন বা বিভাজন, নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয় সংযোজন, কেমিক্যাল রিয়াকশন রাসায়নিক বিক্রিয়া, নাকি রেডিও অ্যাক্টিভিটি তেজস্ক্রিয়তা? প্রশ্নটা ডব্লিউবি কনস্টেবল, কেপি কনস্টেবল এসছে। ঠিক আছে, তাহলে উত্তর কোনটা হয়ে যাবে? পজ করো আর নিজেরা চেষ্টা করো। সূর্যের মূল শক্তির উৎস কি? সূর্যের যে এত শক্তি কোথা থেকে আসছে? সূর্যের ভেতরে কি ঘটনা ঘটছে যার জন্য এত শক্তি? উত্তর হয়ে যাবে নিউক্লিয়ার ফিউশন। কি হয়ে যাবে? নিউক্লিয়ার ফিউশন, অপশন নাম্বার বি হয়ে যাবে। নিউক্লিয় সংযোজন, সংযোজন মানে জুড়ে যাচ্ছে। কি জুড়ে যাচ্ছে দেখো, সূর্যের কেন্দ্রে প্রচন্ড উত্তাপে ও চাপে 4টি হাইড্রোজেন নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি হিলিয়াম নিউক্লিয়াস তৈরি করে। ঠিক আছে, 4টি হাইড্রোজেন নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি হিলিয়াম নিউক্লিয়াস তৈরি করে। তাহলে হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হচ্ছে। ঠিক আছে, হাইড্রোজেন 4টে সংযোজন হয়ে যাচ্ছে, সংযোজন, এর জন্য নিউক্লিয় সংযোজন বলা হচ্ছে। ঠিক আছে, বা ফিউশন। দেখো, নিউক্লিয় সংযোজন পদ্ধতি কিন্তু হাইড্রোজেন বোমার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। প্রশ্ন আসতে পারে যে হাইড্রোজেন বোমা কোন নীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে? হাইড্রোজেন বোমা কোন নীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে? কোন নীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে হাইড্রোজেন বোমা? নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় সংযোজন বা হাইড্রোজেন বোম। ঠিক আছে, বা হাইড্রোজেন বোমাও তাহলে নিউক্লিয় ফিউশনের মাধ্যমে হয়। কি হয় সেখানে? হাইড্রোজেন থেকে আমরা হিলিয়ামে ট্রান্সফার করে দিই। ঠিক আছে, 4টে হাইড্রোজেন মিলিয়ে একটা হিলিয়াম তৈরি হয়। বুঝতে পারলে কিনা? নেক্সট, সম্রাট অশোকের রাজত্বকালে পাটলিপুত্র কোন বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল? প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, ডব্লিউবিসিএস প্রিলিমসে এসছে, ডব্লিউবিপি পঞ্চায়েত এক্সামেও আগের বার এই ধরনের কোশ্চেন এসছে। ঠিক আছে, এবং অন্যান্য অনেক পরীক্ষা এসছে যেগুলো আমি নিইনি। দেখো, সম্রাট অশোকের রাজত্বকালে পাটলিপুত্রে কোন বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল? সম্রাট অশোকের রাজত্বকালে পাটলিপুত্রে, কোথায়? পাটলিপুত্রে। কে বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত করেছিল? সম্রাট অশোক। দেখো, প্রত্যেকটা প্রশ্ন এটা কোন কোন হবে? ফার্স্ট বৌদ্ধ সঙ্গীত, সেকেন্ড বৌদ্ধ সঙ্গীত, থার্ড বৌদ্ধ সঙ্গীত, ফোর্থ বৌদ্ধ সঙ্গীত, কোনটা হয়ে যাবে? অশোক কোন বৌদ্ধ সঙ্গীতে নিজে মানে অনুষ্ঠিত করেছিল বৌদ্ধ সঙ্গীত? সেটা হয়ে যাবে থার্ড। কোনটা হয়ে যাবে? থার্ড, তৃতীয়। এই তৃতীয় যে বৌদ্ধ সঙ্গীতটা হয়েছিল, অনুষ্ঠান হয়েছিল, সেটা পাটলিপুত্রে হয়েছিল। কোথায় হয়েছিল? পাটলিপুত্রে হয়েছিল। সভাপতিত্ব বা অনুষ্ঠানে কে মানে কার রাজত্বকালে হয়েছিল? অশোকের রাজত্বকালে। প্রতিটা প্রশ্ন ভালো করে দেখো, ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন। 250 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় তৃতীয় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়। তাহলে পাটলিপুত্রে অনুষ্ঠিত হয়, অশোকের পৃষ্ঠপোষকতায় তৃতীয় বৌদ্ধ। টোটাল কটা হয়েছিল? 4টে হয়েছিল। ঠিক আছে, আর তৃতীয়টা কার পৃষ্ঠপোষকতায় হয়? অশোকের পৃষ্ঠপোষকতায়। ঠিক আছে, কোথায় হয়? পাটলিপুত্রে। প্রতিটা প্রশ্ন লিখে নাও এবং পরীক্ষার আগে এগুলো রিভিশন করে যাও এবং নিজের মাথায়ও ঢুকিয়ে নাও। এই অধিবেশনের সভাপতি ছিলেন মোগলিপুত্র তিস্য, এবং এখানেই বৌদ্ধ ধর্মের অভিধম্ম পিটক সংকলিত হয়। এইটাও মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, বলবে অভিধম্ম পিটক কোন বৌদ্ধ সঙ্গীতের সময় সংকলিত হয়? কোনটা?
তৃতীয়। ঠিক আছে, কে কার পৃষ্ঠপোষকতায় হয়? অশোকের। কোথায় হয়? পাটলিপুত্রে। ঠিক আছে, মাথায় থাকবে। চলো নেক্সট। জাতীয় জরুরি অবস্থার সময়ও কোন মৌলিক অধিকারটি খর্ব করা যায় না? মানে দেখো, আমাদের যখন জাতীয় জরুরি অবস্থা আমাদের দেশে লেগে যায়, তখন আমাদের সমস্ত মৌলিক অধিকারগুলোকে মানে পোস্টপন করে দেওয়া হয় বা খর্ব করে নেওয়া হয়। ঠিক আছে, কিন্তু কোন মৌলিক অধিকার খর্ব করা যায় না যতই এমার্জেন্সি লাগু হয়ে যাক? ঠিক আছে, কোনটা উত্তর হয়ে যাবে? বলো, নিজেরা চেষ্টা করো। এটা অপশন আর্টিকেল, অপশন নাম্বার এ আর্টিকেল 19, নাকি আর্টিকেল 21, নাকি আর্টিকেল 14, না 32? কোন আর্টিকেল বন্ধ করা যায় না, মানে খর্ব করা যায় না? বলো, চেষ্টা করো নিজেরা, তারপর কোনটা হয়ে যাবে? দেখ, মনে রাখবে, তোমার জাতীয় জরুরি অবস্থার সময় আর্টিকেল 21 আর আর্টিকেল 20 এই দুটো খর্ব করা যায় না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রাণ, মানে হচ্ছে গিয়ে ধরো আমাদের কি বলবো, আমাদের জীবনের মৌলিক অধিকার। জীবন বেঁচে থাকতে গেলে যেই যে এমার্জেন্সি, মানে যেই যেই জিনিসগুলো আমাদের দরকার, ঠিক আছে, জীবনের অধিকার, এইটা কিন্তু কখনোই খর্ব করা যাবে না যতই জাতীয় জরুরি অবস্থা লাগু হয়ে যাক না কেন। কিন্তু এখানে 20 আর 21 উত্তর হবে, কিন্তু এখানে অপশন শুধু 21 দেওয়া আছে। ঠিক আছে, যদি অপশন 21 না দিয়ে যদি 20 থাকতো, তাহলে সেটাও কিন্তু রাইট হয়ে যেত। ঠিক আছে, 20 আর 21 যত এমার্জেন্সি লাগু হোক, কখনোই সেটাকে সাসপেন্ডেড করা যায় না বা খর্ব করা যায় না। নেক্সট দেখো, সংবিধানের ধারা 20 ও 21 অপরাধের জন্য সাজা সংক্রান্ত সুরক্ষা ও জীবনের অধিকার। ঠিক আছে, অপরাধের জন্য সাজা সংক্রান্ত সুরক্ষা আর্টিকেল নাম্বার 20-তে, আর জীবনের অধিকার আর্টিকেল নাম্বার 21 কোনো অবস্থাতেই খর্ব করা যাবে না। ঠিক আছে, কোনো অবস্থাতেই, যত জরুরি অবস্থা জারি হোক না কেন, এই 20 আর 21 কখনোই খর্ব করা যাবে না। দেখো নেক্সট পয়েন্ট কি আছে। 1978 সালের 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই ঐতিহাসিক নিয়মটি যুক্ত করা হয়। দেখো, এখান থেকে প্রশ্ন আসবে, 44তম সংবিধান সংশোধন কবে হয়েছিল? তাহলে 44তম সংবিধান সংশোধন কবে হয়েছিল? 1978। কি করে মনে রাখতে পারবে জানো? দেখো, 1978 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে হয়েছিল, তাই তো? হ্যাঁ, কত সালে হয়েছিল এই 44তম মানে সংবিধান সংশোধনটা? 1978। কি করে মনে রাখবে? দেখো, একটা ট্রিক্স বলে দিই, এটা 4 4 8, তাহলে এই যে এখানে 8 থাকবে। ঠিক আছে, 1978। আর যদি বলে 42তম সংবিধান সংশোধন কবে হয়েছিল, এটা হচ্ছে গিয়ে 1976। দেখো, এই 4 আর 2 6 হয়ে যাবে, লাস্টে 6 থাকবে। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই আমি ট্রিক্সের সাহায্যে বলে দিলাম। 44তম আর্টিকেল 1978, 42তম আর্টিকেল 1976, মনে থাকবে। চলো নেক্সট। এলপিজি গ্যাসের প্রধান উপাদান কি? হোয়াট ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ এলপিজি গ্যাস? এলপিজির ফুল ফর্ম আসে, কি হয়ে যাবে? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তাহলে এলপিজি, আমরা যে রান্নার গ্যাস আমরা বাড়িতে ব্যবহার করি, তার মধ্যে মেইন কম্পোনেন্ট কি থাকছে? মিথেন, ইথেন, লিকুইফাইড মিথেন, না প্রোপেন বিউটেন, নাকি হাইড্রোজেন আর অ্যাসিটিলিন? কোনটা? কেপি কনস্টেবল, ডব্লিউবিপি, ওয়্যারলেস অপারেটর, সব পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসে এবং এসছে। দেখো, এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা ঘরের রান্নার গ্যাসে মূলত কোনটা থাকে? বলো, চেষ্টা করো, অপশনগুলো কমেন্ট বক্সে লেখার চেষ্টা করো, এবং লাস্টে কটা উত্তর তোমরা নিজেরা পারলে সেটাও কিন্তু ঠিকঠাকভাবে বলো। কোনটা হয়ে যাবে উত্তর? বলো, নিজেরা চেষ্টা করো। হয়ে যাবে প্রোপেন আর বিউটেন, অপশন নাম্বার সি। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, রেলওয়ে গ্রুপ ডিতেও এই প্রশ্নটা বহুবার এসছে। ঠিক আছে, তাহলে এলপিজি গ্যাসের মেন বা রান্নার গ্যাসের মেন উপাদান কি? প্রোপেন আর বিউটেন, প্রোপেন আর বিউটেন। ঠিক আছে, নেক্সট দেখো, রান্নার গ্যাস বা এলপিজিতে প্রধানত প্রোপেন ও লিকুইফাইড বিউটেন থাকে। ঠিক আছে, প্রোপেন আর কি থাকে? বিউটেন গ্যাস থাকে। প্রকৃতিভাবে বা প্রাকৃতিকভাবে এটি গন্ধহীন হওয়ায়, দেখো এগুলো প্রোপেন প্লাস হচ্ছে গিয়ে
এই বিউটেন এদের নিজস্ব কোনো গ্যাস থাকে না। তাহলে ধরো কোনো সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে যাচ্ছে, হুম, আমরা তো বুঝতে পারবো না। যে কোনো মুহূর্তে যদি আমরা লাইটার জ্বালাই তাহলে কিন্তু আগুন লেগে যেতে পারে। তাহলে এদের নিজস্ব কোনো গন্ধ নেই, প্রোপেন বিউটেন এদের কোনো নিজস্ব গন্ধ নেই। তো প্রাকৃতিকভাবে এটি গন্ধহীন হওয়ায় লিক শনাক্ত করার জন্য এতে তীব্র গন্ধযুক্ত ইথাইল মার্ক্যাপটান মেশানো হয়। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ইথাইল মার্ক্যাপটান। প্রশ্নে তোমাকে মিথাইল মার্ক্যাপটান দিয়ে দেবে, বিউটাইল মার্ক্যাপটান দিয়ে দেবে, পেন্টাইল মার্ক্যাপটান দিয়ে দেবে, আর ইথাইল মার্ক্যাপটান দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে তীব্র গন্ধযুক্ত ইথাইল মার্ক্যাপটান দিয়ে দেওয়া হয় বা মিশিয়ে দেওয়া হয়। তাহলে তোমরা বলবে যে আমাদের সিলিন্ডারের ভেতরে কি ইথাইল মার্ক্যাপটান আছে? ইয়েস আছে। ইথাইল মার্ক্যাপটান দিয়ে দেওয়া হয় সিলিন্ডারের ভেতরে, যাতে দেখো ওগুলো যদি লিক করে তাহলে এটাও বেরিয়ে আসবে, তখন আমরা বুঝতে পারবো যে গ্যাস লিক করছে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। গরম পানি অভয়ারণ্য, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার পরীক্ষায় আসে। গরম পানি অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? কিছু কিছু কোশ্চেন যেগুলো তোমাদের সচরাচর মানে প্রত্যেকটা সেটে তুমি দেখতে পাবে না, সেই ধরনের কোশ্চেনগুলো হট করে কিন্তু পরীক্ষায় চলে আসবে। যেমন এই গরম পানিটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভিভিআই দিয়ে দিতে পারো, ভিভিআই। গরম পানি অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ আসাম, অপশন বি নাগাল্যান্ড, অপশন সি গুজরাট, অপশন ডি মধ্যপ্রদেশ। বলো, চেষ্টা করো নিজেরা। গরম পানি অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা মিসলেনিয়াসে এসছে, ডব্লিউবি কনস্টেবলে এসছে, মেন এগুলো মানে যেগুলো প্রিভিয়াস আপডেটেড এইসব এক্সামগুলোতে এসছে, তাই আমি এগুলোতে তুলেছি। এমনি অনেক পরীক্ষা এসে সব তুলতে গেলে স্লাইড ভর্তি হয়ে যাবে। দেখো, গরম পানি অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত হয়ে যাবে? হয়ে যাবে আসাম। কোথায় হয়ে যাবে? আসাম। ওকে, মনে রেখে দাও। নেক্সট দেখো, গরম পানি অভয়ারণ্য ভারতের কার্বি আংলং জেলায় অবস্থিত, অসমের। ঠিক আছে, গরম পানি অভয়ারণ্য অসমের কার্বি আংলং জেলায় অবস্থিত। এটি তার প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিংস এবং জলহস্তী এবং বাদরের জন্য প্রজাতির জন্য বিখ্যাত রয়েছে। ঠিক আছে, সব এটা মনে রাখো। শুধু গরম পানি অভয়ারণ্য কোথায় অবস্থিত? আসামের কার্বি আংলং, এটাও মনে রাখবে, কার্বি আংলং। ঠিক আছে, আংলং জেলায় অবস্থিত। এখানে গেলে তোমরা হট স্প্রিংসও দেখতে পাবে। চলো নেক্সট দেখো। এই প্রশ্নটা কনফিউশন কোশ্চেন, পরীক্ষায় বহুজনার ভুল হয়, বহুজনার। ঠিক আছে, কিন্তু ভালো করে প্র্যাকটিস করে গেলে প্রশ্নটা কিন্তু তোমাদের 1 নম্বর দিয়ে দেবে। ঠিক আছে, কাকে ভারতীয় সংবিধানের অভিভাবক বা রক্ষাকর্তা বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট, ভিভিআই দিয়ে দাও, ভিভিআই। নিম্নলিখিত কাকে ভারতীয় সংবিধানের অভিভাবক বা রক্ষাকর্তা বলা হয়? বলো। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বা পার্লামেন্ট? সংসদকে বলা হয়, নাকি আমাদের সুপ্রিম কোর্টকে বলা হয়, নাকি প্রধানমন্ত্রীকে বলা হয়, না রাষ্ট্রপতিকে বলা হয়? বলো, নিজেরা চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো। তাহলে সংবিধানের রক্ষাকর্তা কে হয়ে যাবে? সংবিধানকে কে রক্ষা করে বলো? সংবিধান, আমাদের যে যত সংবিধান, সেটা রক্ষা করার দায়িত্ব কার? রক্ষা করার দায়িত্ব হচ্ছে কি অপশন নাম্বার সি, আমাদের সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট এই ভারতীয় সংবিধানের অভিভাবক বা রক্ষাকর্তা হিসাবে দায়িত্ব পালন করে। দেখো, সুপ্রিম কোর্ট ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা বা নাগরিকদের মৌলিক অধিকারের প্রধান রক্ষাকর্তা। মনে থাকবে। দেখো, সংবিধানের ধারা 32 অনুযায়ী সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় 5টি রিট জারি করে। এই 32তম আর্টিকেল আমাদের কটা মৌলিক অধিকার রক্ষার জন্য রিট, বিভিন্ন ক্ষেত্রে আমাদের রিটগুলো জারি করে। ঠিক আছে, এই রিটগুলো কটা রিট জারি করে? প্রশ্ন 5টা। কততম আর্টিকেলের মাধ্যমে? 32তম আর্টিকেলের মাধ্যমে। এটাকে 32তম আর্টিকেলকে হৃদয়ের আত্মা কে বলেছে? কে বলেছে? বি আর আম্বেদকর বলেছে। কে বলেছে? বি আর আম্বেদকর। ঠিক আছে, প্রতিটা প্রশ্ন দেখো, নিজেরা চেষ্টা করো। লাস্টে কটা প্রশ্ন নিজেরা পারলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট, উদ্ভিদের দেহে জল পরিবহনের জন্য কোন কলা দায়ী? ঠিক আছে, কোন কলা?
জল পরিবহন। উদ্ভিদ দেহে জল পরিবহনে কে সাহায্য করে, আর খাদ্য পরিবহনে কে সাহায্য করে? দেখো জল, প্রথম অপশন কি কি আছে? ফ্লোয়েম, জাইলেম, কর্টেক্স আর ক্যাম্বিয়াম। কনস্টেবল, কেপি কনস্টেবলে আসা প্রশ্ন। তাহলে উদ্ভিদের দেহে জল পরিবহনে সাহায্য করে কে? জল পরিবহনে সাহায্য করে জাইলেম। কে? জাইলেম। আর খাবার পরিবহনে কে সাহায্য করে, বা ফুড, গাছকে বেঁচে থাকতে গেলে অবশ্যই ফুড লাগবে, সেই ফুড বা খাবার বা খাদ্য রস সেটা পরিবহনে সাহায্য করে ফ্লোয়েম। আর জল জাইলেম। দেখো জাইলেম কলা মূল দ্বারা শোষিত জল এবং খনিজ লবণ পাতায় পাতায় পাঠায়। ঠিক আছে, দেখো এইটুকু মনে রাখবে, জাইলেম সবসময় ঊর্ধ্বমুখী পরিবহন করে। এই প্রশ্নটা রেলের প্রশ্ন। ঠিক আছে, প্রতিটা যে হেডিং করছি এগুলো কিন্তু দিয়ে প্রশ্ন আসবে। জাইলেম সবসময় ঊর্ধ্বমুখী পরিবহন করে, কখনো ওপর থেকে নিচের দিকে নামাবে না বা সাইডে নেবে না। জাইলেম কলা জল তো পরিবহন করছে, মূল দ্বারা শোষিত জল বা খনিজ লবণ সেটা পাতায় পৌঁছে দেয়, সবসময় কিন্তু সেটা ঊর্ধ্বমুখী পরিবহন হবে। অন্যদিকে ফ্লোয়েম কলা পাতায় তৈরি জটিল জৈব খাদ্য উদ্ভিদের সব অঙ্গে ছড়িয়ে দেয়, নিম্নমুখী, ঊর্ধ্বমুখী ও পার্শ্বীয় পরিবহন সব দিকে ছড়িয়ে দেয়। তাহলে ফ্লোয়েম সব দিকে ছড়ায়, কিন্তু জাইলেম সবসময় ঊর্ধ্বমুখী ছড়াবে বা পরিবহন করবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। বিখ্যাত গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা জিটি রোড কে নির্মাণ করেছিলেন? হু বিল্ড দ্য ফেমাস গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা জিটি রোড? দেখো মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার বহু পরীক্ষায় এসছে। তাহলে জিটি রোড কে নির্মাণ করেছিলেন? অপশন এ আকবর, অপশন বি শেরশাহ সুরি, অপশন সি শাহজাহান, অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য। এটা ক্লার্কশিপে আসা কোশ্চেন, এসআই আসা কোশ্চেন। কে করেছে জিটি রোড? জিটি রোড নির্মাণ কে করেছেন? জিটি রোড নির্মাণ করেছেন অপশন নাম্বার বি শেরশাহ সুরি। মনে থাকবে। তাহলে জিটি রোড কে নির্মাণ করেছিলেন? শেরশাহ সুরি। নেক্সট দেখো, সুরি বংশের প্রতিষ্ঠাতা শেরশাহ সুরি বাণিজ্য ও যাতায়াতের সুবিধার জন্য একটি দীর্ঘ সড়কটি পুনর্নির্মাণ করেছিলেন। এটি পূর্বে সোনারগাঁও বা বাংলাদেশ থেকে শুরু করে, দেখো বাংলাদেশ থেকে শুরু করে, এখানে বাংলাদেশ আছে, বাংলাদেশ থেকে ঢুকেছে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে থেকে হয়ে গেল দিল্লি, দিল্লি থেকে পাকিস্তান হয়ে তোমার আফগানিস্তান বরাবর চলে গেছে। তাহলে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের কলকাতা, সেখান থেকে চলে গেল দিল্লি, সেখান থেকে চলে গেল পাকিস্তান, সেখান থেকে চলে গেল আফগানিস্তান। টোটাল জিটি রোড এইভাবে বিস্তৃত আছে। ঠিক আছে, দেখো রাস্তাটার প্রাচীন নাম ছিল সড়ক ই আজম। সড়ক ই আজম প্রশ্ন আসতে পারে, জিটি রোডের প্রাচীন নাম কি ছিল? সড়ক ই আজম। কোথা থেকে কোথা গেছে? বাংলাদেশ থেকে শুরু করে একদম আফগানিস্তান। কোথায় গেছে? বাংলাদেশ, পশ্চিমবঙ্গের কলকাতা, দিল্লি, দিল্লি থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে আফগানিস্তান। মনে থাকবে। চলো নেক্সট। কর্কটক্রান্তি রেখা ভারতের মোট কতগুলো রাজ্যের ওপর দিয়ে গেছে? বলো। অপশন এ আছে 6টি রাজ্যের মধ্যে দিয়ে, উপর দিয়ে, 7টি রাজ্যের উপর দিয়ে, 8টি রাজ্যের উপর দিয়ে, 9টি রাজ্যের উপর দিয়ে। কটি রাজ্যের উপর দিয়ে? তাহলে কর্কটক্রান্তি রেখা ভারতের মোট 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে। কটি রাজ্যের ওপর দিয়ে? 8টি রাজ্যের ওপর দিয়ে। ঠিক আছে, দেখো ভারতের মাঝখান দিয়ে যাওয়া এই কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি নর্থ। ঠিক আছে, মোট 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে। হ্যাঁ, কর্কটক্রান্তি রেখা টোটাল কটা রাজ্যের ওপর দিয়ে গেছে? 8টি। কি কি রাজ্যগুলো? গুজরাট, ওদিক থেকে ধরো, একদম বা সাইড থেকে ধরো, গুজরাট, গুজরাটের পর রাজস্থান, রাজস্থানের পর মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। পুরো এই সাইড থেকে শুরু করে একদম মিজোরামে গিয়ে শেষ হবে। কি কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। টোটাল 8খানা রাজ্যের উপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা। চলো নেক্সট দেখো, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? খুব সহজ একটা প্রশ্ন, কিন্তু বারবার পরীক্ষায় আসে। প্রত্যেকটা ভিটামিন থেকে একটা কোশ্চেন যে কোনো পরীক্ষায় আসে, সেটা এনটিপিসি বলো, সেটা রেল বলো, গ্রুপ ডি বলো, সেটা সিজিএল বলো, সেটা এমটিএস বলো, সিএইচএসএল বলো, আর ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পরীক্ষায় মিসলেনিয়াস বলো, কনস্টেবল বলো,
যে কোনো পরীক্ষায় ভিটামিন থেকে একটা প্রশ্ন আসবেই। এই তোমাদের ভিটামিন চ্যাপ্টারটা আমি একদিন পুরো একদম ক্লিয়ার করে করিয়ে দেবো যখন আমি টপিক ক্লিয়ার করব। ঠিক আছে, ক্লাসগুলো দেখতে থাকো, পরীক্ষার জন্য প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দেখো, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি বা কেমিক্যাল নেম অফ ভিটামিন ডি, কোনটা হয়ে যাবে? রেটিনল, ক্যালসিফেরল, টেকোফেরল না অ্যাসকর্বিক অ্যাসিড, কোনটা হয়ে যাবে? দেখো, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হয়ে যাবে ক্যালসিফেরল। কি? ক্যালসিফেরল। অপশন নাম্বার বি হয়ে যাবে ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। তাহলে এ, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি হয়ে যাবে? রেটিনল। টোকোফেরল, টোকোফেরল কার রাসায়নিক নাম হয়ে যাবে? ভিটামিন ই এর রাসায়নিক নাম হয়ে যাবে টোকোফেরল। আর অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি এর রাসায়নিক নাম হয়ে যাবে অ্যাসকর্বিক অ্যাসিড। এটা মনে রাখবে, অ্যাসকর্বিক অ্যাসিড কিন্তু রান্নার খাবারে থাকে না, রান্নার খাবারে থাকে না। কেন থাকে না? এই যে অ্যাসকর্বিক অ্যাসিড মানে ভিটামিন সি, এই অ্যাসকর্বিক অ্যাসিড মানে ভিটামিন সি, কিন্তু যখনই তুমি এই ভিটামিন সি কে যখন হিট দেবে না, হ্যাঁ, তখন সেটা ডিহাইড্রো অ্যাসকর্বিক অ্যাসিডে পরিণত হয়। কিসে? ডিহাইড্রো অ্যাসকর্বিক অ্যাসিড, মানে সেখানে আর অ্যাসকর্বিক অ্যাসিড থাকে না। এর জন্য পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, রান্না জাতীয় জিনিসে কোন ভিটামিনটা পাওয়ার সম্ভাবনা থাকে না? তাহলে ভিটামিন সি হয়ে যাবে উত্তর। রান্না করা খাবারে কোনোদিন তোমরা ভিটামিন সি পাবে না। ঠিক আছে, নেক্সট। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট হয়, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, রিকেট হয় শিশুদের, আর সেই রোগটাই যখন বড়দের হয় তখন সেই রোগটার নাম কি? অস্টিওম্যালেসিয়া। কি? অস্টিওম্যালেসিয়া। মানে হাত পা একদম হাড় নরম হয়ে যায়, দুর্বল হয়ে যায় এবং রোগা, একদম রোগা হয়ে যায় শরীর। সূর্যালোকের অতিবেগুনি রশ্মির সাহায্যে মানুষের ত্বকে থাকা কোলেস্টেরল থেকে এই ভিটামিন প্রাকৃতিক উপায়ে সংশ্লেষিত হয় বা নির্মাণ হয়। এর জন্য সকালের দিকে সবাইকে একটু অবশ্যই গায়ে রোদ লাগানো উচিত, কারণ সেখান থেকেই আমাদের কিন্তু ভিটামিন ডি তৈরি হয়। আর ভিটামিন ডি যদি কারো অভাব হয়, শিশুদের কি রোগ হয়ে যাবে? রিকেট রোগ হয়ে যাবে। বড়দের কি রোগ হয়ে যাবে? অস্টিওম্যালেসিয়া রোগ হয়ে যাবে। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি হয়ে যাবে? ক্যালসিফেরল হয়ে যাবে। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি হয়ে যাবে? অ্যাসকর্বিক অ্যাসিড হয়ে যাবে। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি হয়ে যাবে? রেটিনল হয়ে যাবে। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি হয়ে যাবে? টোকোফেরল হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন বারবার করে রিভিশন করো। দেখো, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মাথার মধ্যে আসবে, আর একটা প্রশ্ন থেকে 5টা 10টা প্রশ্ন পর্যন্ত তোমরা বের করে ফেলতে পারবে। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? দেখো, স্বাধীন ভারতের মানে যখন স্বাধীন হয়ে গেছে তখন প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল প্রথম ভারত যখন স্বাধীন হয় তখন গভর্নর জেনারেল কে ছিলেন? 1947 সালের দিকে কে ছিলেন গভর্নর জেনারেল? অপশন এতে আছে লর্ড মাউন্টব্যাটেন, চক্রবর্তী সি গোপালাচারী, রাজা গোপালাচারী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর জওহরলাল নেহেরু। ঠিক আছে, কি কি পরীক্ষায় এসে দেখে নিতে পারো। দেখো, তাহলে প্রথম গভর্নর জেনারেল কে ছিল? প্রথম গভর্নর জেনারেল কে ছিল? লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন। এটা দেখো, প্রথম গভর্নর জেনারেল জানতে চেয়েছে। ঠিক আছে, প্রথম গভর্নর জেনারেল, তাহলে লর্ড মাউন্টব্যাটেন হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। দেখো, নেক্সট দেখো, লর্ড মাউন্টব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল। দেখো, স্বাধীন ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। তবে যদি পরীক্ষায় স্বাধীন ভারতের প্রথম ও একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল জানতে চায়, তাহলে উত্তর হবে কে? চক্রবর্তী রাজা গোপালাচারী। দেখো, দুটো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে গিয়ে বলছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, কোনো ভারতীয় বলেনি, কিচ্ছু বলেনি। যদি বলে যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, শুধু গভর্নর জেনারেল, তাহলে অবশ্যই কিন্তু গভর্নর জেনারেল, তাহলে কিন্তু তোমার কি হয়ে যাবে? লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে, নেক্সট, যদি বলে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, যদি এই টার্মটা এখানে অ্যাড করে দেওয়া হয় ভারতীয় গভর্নর জেনারেল, তাহলে কি হয়ে যাবে? তাহলে চক্রবর্তী রাজা গোপালাচারী। শুধুমাত্র এই টার্মটা যদি অ্যাড করে দেওয়া হয় তাহলে কিন্তু তোমাদের কোশ্চেনের অ্যান্সার বদলে যাবে। তাহলে লর্ড মাউন্টব্যাটেন, আর এটা হলে রাজা গোপালাচারী। নেক্সট চলো, কিয়োটো প্রোটোকল খুব 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 ইম্পর্টেন্ট। এটা মিসলেনিয়াসের আর ডব্লিউবিসিএস এর প্রিলিমস থেকে এনেছি। ঠিক আছে,
কিয়োটো প্রোটোকল একটি আন্তর্জাতিক চুক্তি। হুম নিচের কোনটির সাথে যুক্ত? কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল একটা মানে আন্তর্জাতিক চুক্তি। কোন চুক্তির সঙ্গে এই কিয়োটো প্রোটোকলটা যুক্ত? অপশানে ওজোন লেয়ার প্রোটেকশন, মানে ওজোন লেয়ারকে প্রোটেক্ট করতে হবে আমাদের। ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু যে পরিবর্তন হয়ে যাচ্ছে তার জন্য একটা আন্তর্জাতিক চুক্তি, না বায়োডাইভার্সিটি কনজারভেশন সেটার সঙ্গে, না নিউক্লিয়ার ডিজার্টমেন্টের সঙ্গে যুক্ত? কোনটা হয়ে যাবে উত্তর বলো, কোনটা হয়ে যাবে? দেখো ক্লাইমেট চেঞ্জ হয়ে যাবে, ক্লাইমেট চেঞ্জ, অপশন নাম্বার বি হয়ে যাবে। ক্লাইমেট চেঞ্জে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে তার জন্য কিন্তু আমাদের কিয়োটো প্রোটোকল নামে একটা আন্তর্জাতিক চুক্তি হয়েছিল। 1997 সালে জাপানের কিয়োটো শহরে একটি আন্তর্জাতিক পরিবেশ চুক্তি স্বাক্ষরিত হয়। 2005 সালে এটি বিশ্বব্যাপী কার্যকর করা হয়। ঠিক আছে, কবে কার্যকর করা হয় আর কত সালে সেটা চুক্তি স্বাক্ষরিত করা হয় দেখে রাখবে। এর মূল লক্ষ্য ছিল উন্নত দেশগুলোর ক্ষতিকারক গ্রিনহাউস গ্যাস, যেমন CO2 কার্বন ডাই অক্সাইড, এটা একটা গ্রিনহাউস গ্যাস, নির্গমন হ্রাস করে বিশ্ব উষ্ণায়ন কমানো। মানে কি কমাতে হবে আমাদের কার্বন ডাই অক্সাইডের মতো ক্ষতিকর যে গ্রিনহাউস গ্যাসগুলো আছে, যেগুলো টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছে দিন দিন পরিবেশের, সেগুলোকে কম করতে হবে। তার জন্য একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল জাপানে। ঠিক আছে, চলো নেক্সট। কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? প্রশ্নটা খুব সহজ কিন্তু বারবার পরীক্ষায় এসছে। কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? হায়দ্রাবাদ, মুম্বাই, বেঙ্গালুরু, পুনে? বলো বলো বলো, চেষ্টা করো। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। কাকে বলা হয়? বেঙ্গালুরুকে। অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর। দেখো নেক্সট দেখো, ভারতের প্রধান আইটি তথ্য প্রযুক্তি ও মহাকাশ গবেষণা ইসরো হাব কেন্দ্র হওয়ার কারণে বেঙ্গালুরুকে এই নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, সবকিছু এই যে আইটি মেন প্রধান আইআইটি, ঠিক আছে, আইটি তথ্য প্রযুক্তি কেন্দ্র এবং মহাকাশ ইসরো, হ্যাঁ সবই কোথায় রয়েছে? আমাদের বেঙ্গালুরুতে রয়েছে। আমেরিকার ক্যালিফোর্নিয়ার আসল সিলিকন ভ্যালির সাথে তুলনা করেই এই নামকরণ করা হয়েছে। দেখো নেক্সট দেখো, বিখ্যাত বন্দে মাতরম গানটি কার রচনা? ইম্পর্টেন্ট কিন্তু সোজা প্রশ্ন। দেখো, বিখ্যাত বন্দে মাতরম গানটি কে রচনা করেছিলেন? রবীন্দ্রনাথ টেগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, না শ্রী অরবিন্দ? কে, কোনটা হয়ে যাবে বলো? বন্দে মাতরম কার? বন্দে মাতরম কার রচিত? গানটি কে রচনা করেছিলেন? কে রচনা করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। ঠিক আছে, দেখো 1875 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটি প্রথম রচনা করেছিলেন। রচনা কবে করেছিলেন? 1875 সালে। এবং পরে তার বিখ্যাত আনন্দমঠ উপন্যাসে 1882 সালে এটি অন্তর্ভুক্ত করা হয়। এই গানটা আনন্দমঠ উপন্যাসে এই গানটা খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, বা আছে। কত সালে? 1882 সালে। 1896 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটিতে প্রথম সুর দিয়ে গেয়েছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন আসবে, এখান থেকে প্রথম প্রশ্ন আসবে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন আমাদের কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের লিখেছিলেন বন্দে মাতারাম। ঠিক আছে, এবার আসবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতারাম কোন উপন্যাসে আছে? কোন উপন্যাসে? আনন্দমঠে। কত সালে যুক্ত করা হয় এটাকে? 1882 সালে। প্রত্যেকটা প্রশ্ন যদি বলা হয় কংগ্রেসের কোন অধিবেশনে এটা গাওয়া হয়, 1896 সালে যে অধিবেশনটা হয়েছিল সেই অধিবেশনে গাওয়া হয়। যদি বলে কংগ্রেসের 1896 সালের যে অধিবেশনটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল, কলকাতাতে হয়েছিল। কোথায় হয়েছিল? কলকাতাতে হয়েছিল। সেখানে সুর কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন। ঠিক আছে, প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নেক্সট, আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটা? পঞ্চায়েতের লেভেলের কোশ্চেনের জন্য লিখে রাখো, এই ধরনের প্রশ্ন আসবেই। এরকম তোমাদের অনেক প্রশ্ন আমি কভার করিয়ে দেবো পরীক্ষার আগে। ঠিক আছে, আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটা? কালিম্পং, দক্ষিণ দিনাজপুর বা সাউথ দিনাজপুর, কলকাতা, না ঝাড়গ্রাম? কোনটা হয়ে যাবে উত্তর বলো, নিজেরা চেষ্টা করো।
তাহলে আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হয়ে যাবে কলকাতা। কোনটা হয়ে যাবে? কলকাতা। দেখো, কলকাতা আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জেলা, মাত্র 185 বর্গ কিলোমিটার। কিন্তু 2011 সালের জনগণনা অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্বের দিক থেকে এটি রাজ্যে প্রথম। কারণ কি? কলকাতাতে প্রচুর লোক থাকছে, প্রতি বর্গ কিলোমিটারে প্রচুর সংখ্যক লোক থাকছে। ঠিক আছে, ঘনত্বের বিচারে কিন্তু এটি প্রথম। নেক্সট, মানুষের রক্তে স্বাভাবিক পিএইচ কত? পিএইচ দিয়ে কি মাপা হয়? যে ওটা কি ন্যাচারাল রয়েছে, নিউট্রাল রয়েছে, নাকি সেটা অ্যাসিড রয়েছে, নাকি সেটা বেস রয়েছে। এটা অম্লীয়, ক্ষারীয় না প্রশম, সেটার বিচারে আমরা পিএইচ মান সেইভাবে নির্ভর করি। হ্যাঁ, দেখো 6.4, 7, 7.4, 8.2, তাহলে মানুষের স্বাভাবিক রক্তের যে পিএইচ সেটা কত হয়ে যাবে? রক্তের পিএইচ হয়ে যাবে 7.4। মানুষের যে রক্তের পিএইচ সেটা হয়ে যাবে 7.4। কোন কোন পরীক্ষায় এসছে দেখে নাও। নেক্সট দেখো, মানুষের রক্ত ঈষৎ ক্ষারীয়। ক্ষারীয় কেন? কারণ 7টা বেস ধরা হয়, এটা 7.4 আছে। 7.4 মানে 7-এর থেকে একটু বেশি, যখনই বেশি হবে তখনই সেটা বেস বা ক্ষারীয় টাইপের হয়ে যাবে। ঠিক আছে, আর যদি 7-এর থেকে কম হয় তাহলে সেটা অ্যাসিড। যেমন 0 থেকে 14 পর্যন্ত স্কেলটা থাকে, 0 থেকে 14। ঠিক আছে, এই 7টা হচ্ছে গিয়ে প্রশম, যেমন এটা কার? এটা জল, ওয়াটারের। ঠিক আছে, যত তুমি নিচে নামবে সেটা হয়ে যাবে অ্যাসিড, যেটা যত তুমি 7-এর থেকে উপর উঠবে সেটা হয়ে যাবে বেস বা ক্ষারীয় প্রকৃতির হয়। এবার 7.4 হালকা, এই জায়গাটা বরাবর আছে, তাহলে কি? স্লাইটলি অ্যালকালাইন। ঠিক আছে, মানুষের রক্ত ঈষৎ ক্ষারীয়, হালকা একটু ক্ষারীয়। এর গড় পিএইচ মান 7.35 থেকে 7.45। এটা কিন্তু গড়টা দেখবে, গড়ও পরীক্ষায় আসে। গড় মানে পুরো এক্সাক্ট তো না, এটা একটা গড় থাকে। এর মধ্যে থাকে, এটি নিয়ন্ত্রণের জন্য রক্তে বাফার সিস্টেম কাজ করে। ঠিক আছে, এটা নিয়ন্ত্রণ করে, এইটুকুন রেঞ্জের মধ্যেই ও থাকে। তাহলে গড়ে কত? 7.4 মানুষের রক্তের পিএইচ। নেক্সট, অর্থনীতিতে ঘাটতি। দেখো, এটা একটা ইকোনমিক্সের কোশ্চেন, 19 নম্বর কোশ্চেনটা কিন্তু প্রিভিয়াসের এসছে, মিসলেনিয়াসে এসছে, ডব্লিউবিসিএস এসছে। অর্থনীতিতে ঘাটতি অর্থায়ন নিচের কোন পরিস্থিতির সৃষ্টি করতে পারে? দেখো, এটা একটু ভাবার চেষ্টা করো, প্রশ্নের সঙ্গে মিলিয়ে নিচের গুলোর সঙ্গে রিলেশন করার চেষ্টা করো, যদি না পারো। আর যদি পারো অবশ্যই নিজেরা অবশ্যই চেষ্টা করে দেখো। দেখো কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? অপশন নাম্বার কত হয়ে যাবে? অর্থনীতিতে ঘাটতি অর্থায়ন বা ডিফিক্ট ফাইন্যান্সিং, কোনটা হয়ে যাবে? নিচে কোন পরিস্থিতির সৃষ্টি করতে পারে? এটা করতে পারে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি করতে পারে। ঠিক আছে, ঘাটতি যখনই অর্থায়ন হবে তখন সেটা কিন্তু মুদ্রাস্ফীতি ঘটতে পারে। ঠিক আছে, ইনফ্লেশন হতে পারে। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। দেখো, বলছে ঘাটতি বাজেট মেটাতে সরকার যখন সেন্ট্রাল ব্যাংক থেকে অতিরিক্ত নতুন টাকা বা ঋণ নিয়ে বাজারে ছাড়ে তখন টাকার যোগান বাড়ে। দেখো, ভালো করে দেখো, ঘাটতি বাজেট মেটাতে সরকার যখন সেন্ট্রাল ব্যাংক থেকে অতিরিক্ত নতুন টাকা বা ঋণ নিয়ে বাজারে ছাড়ে তখন টাকার যোগান বাড়ে। অবশ্যই এক গাদা টাকা ধার নিয়েছে সেটা বাজারে ছেড়ে দিয়েছে, তাহলে টাকার যোগান বাড়ে। বাজারে টাকার সরবরাহ বৃদ্ধি পাওয়ার ফলে পণ্যের দাম হু হু করে বৃদ্ধি পায়। যখন প্রচুর টাকা দিয়ে দিয়েছে তখন জিনিসপত্রের দামও হাই থাকে, প্রচুর, সবার কাছে টাকা আছে, তাই জিনিসপত্রেরও ভ্যালু প্রচুর হাই, যা অর্থনীতিতে মুদ্রাস্ফীতি নামে পরিচিত। ক্লিয়ার হলো? নেক্সট, পলাশির যুদ্ধ কত সালে ঘটেছিল? এটা এসআই এর কোশ্চেন, পিএসসি ক্লার্কশিপেও এসছে কোশ্চেনটা, এমনকি পঞ্চায়েতও আসতে পারে। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757, 1764, 1761 না 1784? কি হয়ে যাবে উত্তর? পলাশির যুদ্ধ হয়েছিল কবে? পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। দেখো, 23শে জুন 1757 সালে নদিয়া জেলার ভাগীরথী নদীর তীরে রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ব্রিটিশ বাহিনী এবং নবাব সিরাজউদ্দৌলার মধ্যে এই যুদ্ধ হয়। ঠিক আছে, কোথায় কোথায় রবার্ট ক্লাইভ আর ব্রিটিশ বাহিনী থেকে কে লড়েছিলেন? রবার্ট ক্লাইভ।
আর বাংলার নবাব সিরাজউদ্দৌলা। কবে? 23শে জুন 1757 সালে হয়েছে। ঠিক আছে, প্রশ্নটা, মীর জাফরের চরম বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত ও নিহত হন, ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত তৈরি হয়। মীর জাফর মেন বিশ্বাসঘাতকতা করার জন্য আমাদের সিরাজউদ্দৌলা হেরে যায় এবং তখন থেকেই আমাদের এই ভারত ইংরেজদের কবজায় আস্তে আস্তে চলে আসতে শুরু করে। তাহলে 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল রবার্ট ক্লাইভ ও সিরাজউদ্দৌলার মধ্যে। নেক্সট, মানুষের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি বা গ্ল্যান্ড কোনটি? এটাও মোস্ট 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় ভুল অনেকেরই হয়। দেখো, কনস্টেবলে এসছে, ক্লার্কশিপে এসছে, পঞ্চায়েতে তো অবশ্যই এই টাইপের কোশ্চেন আসবেই। মানুষের শরীরের সবচেয়ে বড় গ্ল্যান্ড কোনটি? থাইরয়েড গ্ল্যান্ড, যকৃৎ, অগ্নাশয় না পিটুইটারি? থাইরয়েড, লিভার, প্যানক্রিয়াস আর পিটুইটারি, কোনটা উত্তর হয়ে যাবে বলো? সবচেয়ে বড় গ্ল্যান্ড সেটা হয়ে যাবে যকৃৎ বা লিভার। মানুষের দেহে সব থেকে বড় গ্রন্থি বা গ্ল্যান্ড হয়ে যাবে লিভার। ঠিক আছে, চলো নেক্সট। যকৃৎ মানুষের শরীরের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ এবং প্রধান বিপাকীয় পাচক গ্রন্থি, ওজন প্রায় 1.5 কেজির মতো হয়ে থাকে। অন্যদিকে শরীরের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি হলো থাইরয়েড এবং ক্ষুদ্রতম হলো পিটুইটারি। দেখো, 3টে কোশ্চেন হয়ে গেল। একটা হচ্ছে অভ্যন্তরীণ অঙ্গ বা গ্ল্যান্ড, কোনটা হয়ে যাবে? সেটা হয়ে যাবে যকৃৎ। আর শরীরের সবচেয়ে বড় অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড কোনটা? এন্ডোক্রাইন, অন্তঃক্ষরা গ্রন্থি, মানে এর ক্ষরণটা ভেতরের দিকেই হবে, শুধু অন্তঃক্ষরা গ্রন্থি। প্রশ্নটা এইভাবেই আসবে। আমাদের শরীরে বা মানুষের শরীরে সবচেয়ে বড় অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড কোনটা হয়ে যাবে? থাইরয়েড। আর ক্ষুদ্রতম পিটুইটারি, ছোট্ট পাড়া বাদামের মতো একটা সাইজ হয় পিটুইটারি। ঠিক আছে, ক্ষুদ্রতম গ্ল্যান্ড কোনটা হয়ে যাবে? পিটুইটারি গ্ল্যান্ড। নেক্সট, ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আরবিআই। হুইচ ইয়ার ওয়াজ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এস্টাবলিশড? ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, ভিভিআই দিয়ে রাখো। 1935, 1947, 1949 না 1950? ঠিক আছে, এই পরীক্ষায় এসছে। দেখো, ভারতের রিজার্ভ ব্যাংক বা আরবিআই কত সালে প্রতিষ্ঠা হয় বলো? উত্তর অবশ্যই কমেন্টে জানাও, কটা হয়েছে, কটা তোমরা পারছো। ঠিক আছে, কনফিউশন গুলো ক্লিয়ার করে নাও। দেখো, তাহলে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1935, 1935 সালে আমাদের আরবিআই গঠিত হয় বা প্রতিষ্ঠিত হয়। দেখো, হিলটন ইয়াং কমিশনের সুপারিশে, এইটা একটা প্রশ্ন আসে, মিসলেনিয়াসে কোশ্চেনটা এসেছিল। হ্যাঁ, পরের দিন সেটে অবশ্যই এই টাইপের কোশ্চেন আনার চেষ্টা করব। হিলটন ইয়াং কমিশনের সুপারিশে 1 এপ্রিল 1935 সালে কলকাতায় এটি প্রথম প্রতিষ্ঠা হয় এবং পরে 1937 সালে সদর দপ্তর স্থায়ীভাবে মুম্বাইয়ে স্থানান্তরিত হয়। মনে থাকবে। তাহলে কোন কমিশনের সুপারিশে প্রথম আরবিআই গঠিত হওয়ার যে প্রতিষ্ঠা হওয়ার যে সম্ভাবনা হয়েছিল, সেটা কোন কমিশনের আন্ডারে? সেটা হচ্ছে হিলটন ইয়াং কমিশন। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আরবিআই এর প্রথম এস্টাবলিশড বা প্রথম স্থাপনা কোন জায়গায় হয়েছিল? কলকাতায়। সেটা কবে হয়েছিল? 1935 হয়েছিল। সেখান থেকে পরে ট্রান্সফার হয়ে যায় কত সালে? 1937 সালে। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন। কোথায় স্থানান্তরিত হয়? মুম্বাই। এখন বর্তমানে আরবিআই কোথায় আছে? আমাদের আরবিআই কোথায় আছে? আরবিআই আমাদের আছে মুম্বাই। স্বাধীনতার পর 1 জানুয়ারি 1949 সালে এই কেন্দ্রীয় ব্যাংকের জাতীয়করণ করা হয়। দেখো, 14টা ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল পরে, কিন্তু এই জায়গাটায় তাহলে জাতীয়করণ বা ন্যাশনালাইজেশন কবে হয়েছিল? 1949 সালে। মনে থাকবে, 1949 সালে জাতীয়করণ করা হয়েছিল। দেখো, নেক্সট দেখো, মহাত্মা গান্ধী তার একমাত্র কোন জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট, কেন? তিনি একবারই করেছিলেন। মহাত্মা গান্ধী কোন জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? জাতীয় কংগ্রেস কবে এস্টাবলিশড হয়েছিল বলো?
নাইনটিন কত, সরি 1885 সালে। 1885 সালে প্রথম জাতীয় কংগ্রেস বা আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এস্টাবলিশড হয়। ওকে, তাহলে মহাত্মা গান্ধী তার একমাত্র জাতীয় কংগ্রেস কোন, মানে কোন কংগ্রেসে, কোন কংগ্রেস অধিবেশনে তিনি প্রেসিডেন্ট ছিলেন বা সভাপতিত্ব করেছিলেন? কোনটা হয়ে যাবে? ক্যালকাটা অধিবেশন, বেলগাঁও অধিবেশন, হরিপুরা না সুরাট? কোনটা হয়ে যাবে? কোনটা কবে হয়েছিল সেটাও পাশে কিন্তু সাল সমেত লেখা আছে। কোনটা হয়ে যাবে? বেলগাঁও অধিবেশনে 1924, এটা হয়ে যাবে উত্তর, বেলগাঁও। ঠিক আছে, বেলগাঁও 1924। 1924 সালে তিনি মাত্র একবারই সভাপতিত্ব করেছেন কংগ্রেসের, মনে থাকবে। তাহলে বেলগাঁও অধিবেশন কবে হয়েছিল? 1924। কলকাতা অধিবেশন 20 আর হরিপুরা 1938। কে করেছিল জানো? নেতাজি সুভাষচন্দ্র বোস। ঠিক আছে, চলো নেক্সট। গান্ধীজি তার সমগ্র রাজনৈতিক জীবনে মাত্র একবারই, এর জন্যই মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, একবারই জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সেটি ছিল 1924 সালের কর্ণাটকের বেলগাঁও, বর্তমানে তার নাম কি? বেলাগাভি। তাহলে 1924 সালের বেলগাঁও, কর্ণাটকের বেলগাঁও তিনি প্রথম একবারই কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। শহরের 39তম কংগ্রেস অধিবেশন। ঠিক আছে, কততম? 39তম। এগুলো মনে রাখার চেষ্টা করবে। নেক্সট দেখো, তুতের রাসায়নিক নাম কি? হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ ব্লু ভিট্রিয়ল? ঠিক আছে, তুতে কি জিনিস? কাপড় বা সুতো রং করতে লাগে, ছত্রাক নাশক হিসাবে কাজে লাগে। তুতের বিষ, ওটা অবশ্যই অ্যাভয়েড করা উচিত মানুষের, যাতে বাচ্চাদের চোখের সামনে বা হাতের সামনে না রাখা হয়। ঠিক আছে, তাহলে তুতের রাসায়নিক নাম কি? কালার করতে ইজি ব্যবহার করা হয়। ঠিক আছে, ছত্রাক নাশক হিসাবে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে সুতো যাতে পোকা না ধরে তার জন্য ব্যবহার করা হয়। কি হয়ে যাবে? কপার সালফেট নাকি জিঙ্ক সালফেট না আয়রন সালফেট না সোডিয়াম সালফেট? তাহলে তুতে মানে কি? ওখানের মধ্যে কপার থাকবে, তামা থাকবে, তাহলে কি হয়ে যাবে? কপার সালফেট। কি হয়ে যাবে? কপার সালফেট। ব্লু ভিট্রিয়লের কেমিক্যাল নেম কপার সালফেট। দেখো, তুতে বা ব্লু ভিট্রিয়লের রাসায়নিক সংকেত হলো কপার সালফেট পেন্টাহাইড্রেট, CuSO4 5H2O। 5 অণু জল থাকে। কত অণু জল থাকে? 5 অণু। এরকম ভাবে প্রশ্ন আসতে পারে, তুতে বা ব্লু ভিট্রিয়লে কত অণু জল থাকে? কপার সালফেট, কপার আর এই যে সালফেট SO4 সালফেট, কপার সালফেট পেন্টাহাইড্রেট। পেন্টা মানে 5, হাইড্রেট মানে জলের অণু রয়েছে। তাহলে টোটাল সংকেতটা কি হয়ে যাবে? CuSO4.5H2O। কত অণু জল থাকে অবশ্যই তোমাদের কিন্তু পরীক্ষায় জানতে চাইতে পারে। দিন দিন প্রশ্ন স্ট্যান্ডার্ডই বাড়ছে, তো এগুলো তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আগে বলতো কপার সালফেটের সংকেত কি? CuSO4 5H2O, বা এইটা দিয়ে দিত, বলতো এটার নাম কি? ঠিক আছে, দেখো নীল রঙের এই কেমিক্যালটি সাধারণত কৃষিকাজে ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড হিসাবে ব্যবহার করা হয় ও পরীক্ষাগারে বিভিন্ন রাসায়নিক পরীক্ষায় বিকারক হিসাবে ব্যবহার করা হয়। মনে রাখবে। নেক্সট দেখো, ভারতের কোন রাজ্যটি নেপাল, ভুটান ও চীন এই 3টি দেশের সীমান্ত স্পর্শ করেছে? ঠিক আছে, নেপাল, ভুটান ও চীন। কোন রাজ্যটি? এখানে কি রয়েছে? লম্বা করে রয়েছে নেপাল, এই জায়গাটা রয়েছে ভুটান, ঠিক আছে, আর উপরে রয়েছে চীন। ঠিক আছে, এখানে বড় করে রয়েছে কে? চীন। এই জায়গাটা একটা রাজ্য আছে, সেই রাজ্যটার কি নাম হয়ে যাবে বলো? অরুণাচল প্রদেশ নাকি সিকিম নাকি পশ্চিমবঙ্গ নাকি উত্তরাখণ্ড? কোনটা হয়ে যাবে? উত্তর কোনটা হয়ে যাবে বলো? উত্তর হয়ে যাবে সিকিম। এই জায়গাটায় যে রাজ্যটা থাকছে সেটা হয়ে যাবে সিকিম। ঠিক আছে, সিকিম। সিকিম। এই পাশে কে রয়েছে? ভুটান। এই পাশে কে রয়েছে? নেপাল। ওপরে কে আছে? চীন। ঠিক আছে, তাহলে সিকিম হয়ে যাবে উত্তর। নেক্সট দেখো, সিকিম ভারতের এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত রাজ্য যার 3 দিকে 3টি ভিন্ন দেশের সীমানা রয়েছে। ঠিক আছে, দেখলাম আমরা সিকিমের পশ্চিমে নেপাল, যেটা দেখলাম নেপাল পশ্চিমে। দেখো এই যে নেপাল, নেপালের পশ্চিমে কি আছে?
পশ্চিমে নেপাল, পূর্বে ভুটান, হ্যাঁ হ্যাঁ এই তো, এটা হচ্ছে গিয়ে তোমার সিকিম। এর পশ্চিমে কি আছে? নেপাল, পূর্বে কি আছে? ভুটান, আর উত্তরে কি আছে? চীন। সেটাই বলেছে দেখো, পশ্চিমে নেপাল, পূর্বে ভুটান ও উত্তর পূর্বে, যাই হোক, তিব্বত সীমান্তে রয়েছে চীনে। ঠিক আছে, তাহলে অবশ্যই কোশ্চেনগুলো কেমন হলো অবশ্যই জানাবে, এবং নিজেরা কত পারলে সেটাও কমেন্ট বক্সে জানিও, তাহলে বোঝা যাবে যে তোমাদের প্র্যাকটিস কেমন চলছে। হুম, অবশ্যই একাডেমিক পাঠশালা 360 কে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই এই ধরনের প্র্যাকটিস সেট যাতে আরো আসে, ঠিক আছে, বা আরো মোটিভেশন পেয়ে আমি তোমাদের জন্য এগুলো আনতে পারি, অবশ্যই তার জন্য একটা লাইক করে ফেলবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং নিজেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত।